ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজুকের পূর্বাঞ্চলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করেন। আর তাকে খুশি করতে রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অবৈধভাবে এসব প্লট বরাদ্দ দেন। সোমবার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে এমন সাক্ষ্য দেন দুদকের ৩ কর্মকর্তা। এ মামলায় আগামী ২৬ আগস্ট ১৫ জন সাক্ষী সাক্ষ্য দেবেন। সোমবার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিতে আসেন মামলার বাদী দুদকের ৩ কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে আইন ভেঙে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচলের রাজুকের ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন বলে সাক্ষ্য দেন তারা। রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিজেরা লাভবান হতে ও তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয়া হয় বলে জানান দুদকের আইনজীবী। ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে। শেখ হাসিনার প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে, তারাও নিজেরা লাভবান হয়েছে। দুদক বলছে রাজুকের নীতিমালা লঙ্ঘন করে প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী। ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও তা হলফনামায় গোপন করা হয়। ঢাকা নারায়ণগঞ্জে যে কোনো জায়গায় যদি বাড়ি থাকে বা প্লট থাকে তাহলে সেক্ষেত্রে সে কোনো রাজুকের প্লট পাওয়ার হকদার না। সে এফিডেভিটে যে উল্লেখ করছে সেখানে সে বলেছে যে ঢাকা নারায়ণগঞ্জ কোথাও তার কোনো বাড়ি গাড়ি কিছু নেই, প্লট নেই, সে উল্লেখ করেছেন। এখন এখানে সে বিধি সবগুলো লঙ্ঘন করছে। এই দিন দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন মামলার বাদীরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। শুরু হয়েছে ভোটের তৎপরতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠে নেমেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার রাজধানীর কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজন নিয়ে আশাবাদী উপদেষ্টা বর্ণনা করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। এবার আমরা ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। প্রার্থী আর ভোটার চাইলে সুষ্ঠু সুন্দর নির্বাচন সম্ভব জানান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনটা সুষ্ঠু করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায়। যত বড় রাঘব বোয়াল হোক না কেন, চাঁদাবাজির সাথে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজ কাউকেই ছাড় দেওয়া হবে, আর চাঁদাবাজের সাথে যারা জড়িত উপরের লেভেলেও আছে তাদেরও ছাড় দেওয়া হবে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ। আরপিওতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবারের পর সোমবার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও নিয়ে আবার বৈঠকে সিদ্ধান্ত হয়। এতে করে নির্বাচন কমিশন চাইলে সেনা, নৌ ও বিমান বাহিনীকে নির্বাচনের আইনশৃঙ্খলার দায়িত্ব দিতে পারবে। সোমবার নির্বাচন ভবনে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়। ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত রয়েছেন। এর আগে বৃহস্পতিবার দিনভর আলোচনায় কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত হলেও আরপিও নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ইসি। ৩ দিনের সফরে মালয়েশিয়ার পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুর ২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। এবারে সফরে ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। একই সাথে মালয়েশিয়ার সরকার প্রধানের সাথে বৈঠকে চলমান শ্রম বিষয়ক জটিলতা অনেকখানি কাটতে পারে বলে আশা সরকারের। একই সাথে রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান সহ বিভিন্ন আলোচনায় সমাধানের বিষয়ে অগ্রগতি হতে পারে বলে আশা সরকারের। মালয়েশিয়া থেকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ, বিশেষত বৈদেশিক মোটরযানে বিনিয়োগের আশা করছে সরকার। রাজধানী পল্লবীতে পুলিশের হেফাজতে নির্যাতনে ইশতিয়াক হোসেন জনির মৃত্যুর মামলায় পল্লবী থানায় সাবেক
এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। অন্য দুই আসামি এএসআই রাশিদুল হাসানের যাবজ্জীবন দণ্ড কমিয়ে 10 বছরের সাজা এবং রাসেলকে খালাস দেওয়া হয়েছে। বিচারপতি এস.এম. কুদ্দুস জামান এবং বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। 2014 সালে পল্লবীতে পুলিশের হেফাজতে নির্যাতনে ইশতিয়াক হোসেন জনির মৃত্যু হয়। এ ঘটনায় জনির ভাই ওই বছরের 7 আগস্ট মামলা করেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে চিকিৎসা খাতে দুর্ভোগ এবং অব্যবস্থাপনা দূর করা সহ 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশালবাসী। দুপুরে বরিশালবাসীর ব্যানারে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়। এতে অংশ নেয় শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে যানবাহন সংশ্লিষ্টরা। এমনকি ওই এলাকার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে এক সংবাদ সম্মেলনে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সংস্কারের জন্য 1 মাসের সময় চেয়েছেন। বলেন, হাসপাতালটি 500 শয্যার হলেও প্রশাসনিক অনুমোদন দেয়া আছে 1000 বেডের। আনোয়ার স্যার বললেন যে এটা অত্যন্ত ভালো একটা হাসপাতাল হবে, এটা আমার রাতারাতি কিছু চেঞ্জ তো করতে পারবেন। এটা যদি অন্য একটা ঘটনা ঘটতে চাইছে, এটা তো সংস্কারের ব্যাপার। এবং আমি আপনাদেরকে বলি যে 32 দফা যে সংস্কার প্রস্তাব আমাদের যে স্বাস্থ্য সংস্কার কমিশন দিয়েছে, এবং ওইখানে কিন্তু একটা টাস্ক ফোর্স অলরেডি হয়ে গেছে, তারা কাজ করতেছে, কিন্তু একটা সেল তৈরি হয়ে গেছে, দে আর ওয়ার্কিং অন ইট। ভোট চুরির অভিযোগে দিল্লিতে বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে বিহারের এসআইআর এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটার জালিয়াতির অভিযোগ তুলে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ছিল বিরোধী ইন্ডিয়া জোটের। স্থানীয় সময় বেলা 11:30টার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবন অভিমুখে মিছিল শুরু হয়। মিছিলে অংশ নেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং শরদ পাওয়ার সহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা এবং রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন। দিল্লি পুলিশ জানিয়েছে, এই মিছিলের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি দেওয়া হয়নি। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও 10 নম্বরে নামলো বাংলাদেশ। বর্তমানে 77 রেটিং পয়েন্ট টাইগারদের। 1 পয়েন্ট বেশি নিয়ে বাংলাদেশকে টপকে 9 নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারানোয় রেটিং পয়েন্ট বাড়ে ক্যারিবিয়ানদের। তাতেই বাংলাদেশকে পেছনে ফেলে 9 নম্বরে উঠে তারা। এর আগে গেল মে মাসে প্রায় 19 বছর পর ওয়ানডেতে 10 নম্বরে নেমে যায় বাংলাদেশ। এরপর জুলাই ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারানোর পর 9 উঠে আসে টাইগাররা। তবে মাস না যেতেই আবারও অবনতি ফিল সিমন্সের শিষ্যদের। সংখ্যায় 2027 বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশ নেওয়াটাও। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।